হ্যালো এভরিওয়ান, শ্রী সংসারে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গেছো, যারা যারা গভর্নমেন্ট সেক্টরে আছো, আমাদের মোদী সরকার, কেন্দ্র সরকার অতি সাম্প্রতিক ইউনিফাইড পেনশন স্কিম নামে একটা নতুন স্কিম লঞ্চ করেছেন। প্রথমে ছিল ওপিএস, তারপরে এলো এনপিএস এবং সাম্প্রতিককালে ইউপিএস নামে বা ইউনিফাইড পেনশন স্কিম নামে একটা প্রকল্প পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন বা প্রত্যেকটা সেক্টরেই এই বিষয় নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে যে এর মধ্যে কোনটা আমাদের এমপ্লয়ীদের জন্য বেনিফিশিয়াল এবং কোনটা আমাদেরকে চরম ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত একটু আলোচনা করে নিই। দেখো, যেভাবে সরকার একের পর এক নিজেদের স্কিমগুলো চেঞ্জ করছেন, সেক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই যে তারা তাদের সুবিধাটা অবশ্যই দেখবেন। এবার উভয় পক্ষের সুবিধা এবং লস কতটা পার্সেন্টেজে আছে সেটা বিচার্য হওয়াটাই জরুরি। কারণ সুবিধা অসুবিধা সব জায়গাতেই আছে এবং সমস্ত স্কিমেরই কিছু না কিছু নেগেটিভ এবং পজিটিভ পয়েন্ট থাকে, কিন্তু কতটা আমরা গ্রহণ করব এবং কতটা আমাদের জন্য উপকারী সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, এখানে আমি কিছু কিছু পয়েন্ট লিখে নিয়েছি যেগুলো প্রত্যেকটা পেনশন স্কিমেতে ইনভলভ আছে একটু আধটু। যেমন প্রথমেই আছে ডিএ অর আরএ ডিআর, তারপর আমি লিখেছি পেনশন, তারপর আমি লিখেছি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট, তারপরে কন্ট্রিবিউশন, রিটার্ন পলিসি, ডেথ আর অ্যাকসেপ্টেন্স, এটা কতখানি আমাদের কাছে অ্যাকসেপ্টেবল সে ব্যাপারে। দেখো, প্রথমে যদি ডিএর কথা বলি, তাহলে ওপিএস এর মধ্যে তোমরা সবাই জানো ডিএ ছিল, এনপিএস এর মধ্যেও ডিএ আছে এবং ইউপিএস এর মধ্যেও ডিএ থাকবে। তো ডিএ এবং ডিআর যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটা তিনটে স্কিমের মধ্যে সমান। যদি পেনশনের কথা বলো, তাহলে ওপিএস এর মধ্যে অবশ্যই পেনশন ছিল, যেটা ছিল যে তোমাদের অন্তিম স্যালারির 50% তোমরা পেনশন ওপিএস এর আন্ডারে পাবে। কিন্তু এনপিএস এর মধ্যে পেনশন প্রতি মাসে পেনশনের ব্যবস্থা তো নেই, কিন্তু যে পরিমাণ আমাদের এনপিএস এ কন্ট্রিবিউশন থাকবে তার কিছুটা ইন্টারেস্ট হিসাবে আমরা প্রত্যেক মাসে পাবো। তো সেটাকে তোমরা অ্যাজ এ পেনশন যদি কল্পনা করো, তাহলে কিছুটা পেনশনের ব্যবস্থা এখানে আছে। মানে এটা তবু ডাউট আছে কি এটা গভর্নমেন্ট থেকে আমরা পাবো না, কিন্তু ব্যাংকে যে পরিমাণ আমাদের কন্ট্রিবিউশন থাকবে তার কিছু কিছু পার্সেন্টেজ আমরা অ্যাজ এ পেনশন হিসাবে প্রত্যেক মাসে পেতে পারি। তো সেক্ষেত্রে এটা এক প্রকারের পেনশন পাওয়াই বলতে পারো। আর ইউপিএস এর মধ্যেও গভর্নমেন্টের তরফ থেকে আমাদের পেনশন দেওয়া হবে, যেটা অন্তিম 12 মাসে, মানে আমাদের চাকরি জীবনের শেষ 12 মাসের যে পরিমাণ যে স্যালারি আমরা পাচ্ছি তার 50% হিসাবে আমরা ইউপিএস এর মধ্যে অ্যাজ এ পেনশন পাবো আমাদের বাকি জীবন, এবং সেটা 60 বছর পরে, মানে আফটার রিটায়ারমেন্ট। এবার যদি ভলেন্টিয়ার রিটায়ারমেন্টের কথা আসে, তাহলে আমরা ওপিএস এর মধ্যে যদি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট আমি 20 বছর চাকরি করি, মানে কেউ একজন 20 বছর যদি চাকরি করে তারপরে যদি সে রিটায়ার করে, তারপর থেকে তার পেনশন শুরু হয়ে যাবে। এনপিএস এর মধ্যেও তাই, যদি 20 বছর তুমি মিনিমাম চাকরি করো তাহলে তুমি পেনশনের জন্য এলিজিবল। কিন্তু যদি ইউপিএস করো, ইউপিএস স্কিমের সাথে যাও, তাহলে মিনিমাম তোমাকে 25 বছর চাকরি করতে হবে পেনশন পাওয়ার জন্য। যদি তুমি এছাড়াও যদি তুমি 10 বছর চাকরি করো, তাহলে অতি মিনিমাম অ্যামাউন্টের একটা পেনশন তোমাকে দেওয়া হবে, এবং যদি 25 বছর করো তবেই তুমি এলিজিবল হবে এই 50% পেনশনের স্কিমটার সাথে যেতে। মানে তুমি যে মেন পেনশন 50% অফ লাস্ট স্যালারি, সেটা তুমি একমাত্র 25 বছর চাকরি করার পরেই পেতে পারছো। কন্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি তুমি দেখো, তাহলে ওপিএস এর মধ্যে আমাদের কোনো রকমের কন্ট্রিবিউশন ছিল না। আমাদের মান্থলি কোনো কন্ট্রিবিউশন, কোনো টাকা আমাদের স্যালারি থেকে ডিডাক্ট হতো না ওপিএস স্কিমের মধ্যে। কিন্তু যদি এনপিএস এ বলো, তাহলে তোমরা এখন যারা এনপিএস এর মধ্যে আছো তারা তো এই ব্যাপারটা খুবই ভালো করে জানো। 10% অফ স্যালারি, বেসিক স্যালারি তোমাকে কন্ট্রিবিউট করতে হবে, প্লাস গভর্নমেন্ট তোমাকে দেবে 18.5% অফ বেসিক স্যালারি। তো এই পরিমাণ অ্যামাউন্টটা প্রত্যেক মাসে তোমার এনপিএস এর খাতায় কন্ট্রিবিউট হচ্ছে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে রিটায়ারমেন্টের পরে তোমরা এই অ্যামাউন্টটা পাচ্ছ। একেবারে পাবে না, কিন্তু ধাপে ধাপে 3-4 কিস্তিতে তোমরা এই পুরো যে টাকাটা জমা হবে তোমার নামে সেটা তুমি ওঠাতে পারবে, এবং তার সাথে গ্র্যাচুইটি যে ব্যাপারটা আছে সেটা তো থাকবেই। গ্র্যাচুইটি যেটা আছে সেটা তো তোমরা পাবে। ইউপিএস এর মধ্যেও এই সেম জিনিসটাই ফলো হবে, মানে 10% তোমাকে দিতে হবে, প্লাস 18.5% তোমার গভর্নমেন্ট দেবে। কিন্তু এর মধ্যে একটা চরম চক্রান্ত গভর্নমেন্ট করে রেখেছে। আফটার রিটায়ারমেন্ট এই যে পুরো কন্ট্রিবিউশনের টাকাটা, এটা কিন্তু তোমাকে পেনশন হিসাবে গভর্নমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এনপিএস এর মধ্যে কোনো মান্থলি পেনশনের ব্যবস্থা তারা করেনি, এই টাকাটা সুদ থেকেই তুমি এখানে পেনশন পাচ্ছিলে। কিন্তু ইউপিএস এর মধ্যে তোমাকে গভর্নমেন্ট যে পেনশনটা দিচ্ছে সেটা এই তোমারই কন্ট্রিবিউশন থেকে নিয়ে দেওয়া হচ্ছে, এবং পুরোটাও তুমি পাবে না। যদি তুমি এই টাকাটা 30 বছর চাকরি করার মেয়াদ হিসাবে ক্যালকুলেট করো, তাহলে দেখতে পাবে এটা একটা হিউজ অ্যামাউন্ট টাকা। কিন্তু এই টাকাটা তুমি যদি পেনশন হিসাবে পাও, তাহলে 5 থেকে 7, কারোর ক্ষেত্রে 10 কিংবা 15 লাখ অবধি ম্যাক্সিমাম তুমি পাবে। আর বাকি যে এই হিউজ অ্যামাউন্ট টাকাটা, তার বেশিরভাগটাই সরকারের খাতায় সরকার নিয়ে নিচ্ছে। তো ইউপিএস এর এটা একটা সবথেকে বড় একটা ধোঁকা, যেটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের সাথে করতে চেয়েছেন আমাদের সরকার, সেটা এই জায়গাটায় ঘাবলা হয়ে আছে। রিটার্ন পলিসি আমি অলরেডি বলে দিয়েছি। ওপিএস এর ক্ষেত্রে তোমরা পাচ্ছ গ্র্যাচুইটি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তো তোমরা জানো, সেটা আমি অন্যদিন বলবো। গ্র্যাচুইটি প্লাস তোমার পেনশন, যেটা হচ্ছে তোমার রিটার্ন পলিসি। এনপিএস এর মধ্যে তুমি গ্র্যাচুইটি পাচ্ছ 25 লাখ,
মানে এখনো অবধি যে নির্দেশিকা এসেছে তার মধ্যে 25 লাখ গ্র্যাচুইটি থাকছে, প্লাস তোমার রিটার্ন পলিসিতে যে এনপিএস এর এই যে টাকাটা আছে এই টাকাটা তুমি এখানে পাচ্ছ, ঠিক আছে, এবং তার ইন্টারেস্ট তুমি পাচ্ছ। ইউপিএস এর মধ্যে তুমি শুধুমাত্র পেনশন পাবে, যেটা তোমার লাস্ট স্যালারি অনুযায়ী যে পেনশনটা আসে সেই পেনশনটা পাবে, প্লাস নাথিং। মানে তুমি গ্র্যাচুইটির ব্যাপারটা এখন অবধি ধোঁয়াশা আছে, জানি না তারা কতটা কি দেবে, ওটা স্পষ্ট কেউই বলতে পারছে না। এবং এই যে 10% কন্ট্রিবিউশনের টাকাটাও কোথায় যাবে সেই ব্যাপারেও এখন অবধি সরকার কোনো রকমের কোনো কিছু বলেনি। তো এখানটা আমি জিরোই ধরে রাখলাম, ঠিক আছে। এই এত দূর অবধি এসে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ইউপিএসটা তোমাদের কাছে, মানে যারা ইউপিএস এর সাথে যেতে চাইছো তারা 30 বা 35 বছর চাকরি করার পরে একটা বিশাল অ্যামাউন্টের স্ক্যাম তাদের সাথে হচ্ছে। মানে তারা যতখানি তাদের ট্যাক্স এবং তাদের কন্ট্রিবিউশন করছে তার কিছু পার্সেন্টেজও তারা পাচ্ছে না, মানে খুবই কম অ্যামাউন্ট, শুধুমাত্র তাদেরকে পেনশন দিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে। এবার যদি ডেথ বলো, যদি কারোর কোনো কারণে ডেথ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ফ্যামিলি, মানে তার উইডো বা তার যদি কোনো নাবালক নাবালিকা সন্তান থাকে, তারা তাদের বাবার বা তার মায়ের চাকরির জন্য যে অ্যামাউন্টটা করতে পারবে, মানে সরকারের কাছে ক্লেম করতে পারবে, তার কিছুখানি পার্সেন্টেজ মানে 50% তার উইডোকে আমরা অ্যাজ এ ওপিএস আমরা দিচ্ছি। এনপিএস এর ক্ষেত্রেও সে তার উইডো যদি ক্লেম করতে পারে তাহলে এই যে অ্যামাউন্টটা যেটা তোমরা কন্ট্রিবিউট করেছো সেই অ্যামাউন্টটা তার নামে, মানে যাকে নমিনি করা হয়েছে তার নামে সেখানে যাবে এবং সে ক্লেম করতে পারবে। কিন্তু ইউপিএস এর ক্ষেত্রে এটার 60% বলা হয়েছে, 60% কন্ট্রিবিউশন মানে পেনশনের, বেসিক পেনশনের সে পাবে আফটার ডেথ। তার 60% সে পেতে পারবে, 60% না, আফটার ডেথ হাফ স্যালারি, মানে হচ্ছে তার পেনশন যতটুকু হতো তার হাফ কন্ট্রিবিউশন, মানে সেম অ্যাজ ওপিএস তোমরা এটাকে ক্লেম করতে পারবে। আর অ্যাকসেপ্টেন্স যদি বলো, মানে হচ্ছে অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি আমি কোন স্কিমের সাথে যেতে চাইবো, তাহলে আমি বলবো ওপিএস সব থেকে বেটার। এখানে আমাদের জিরো কন্ট্রিবিউশনের মধ্যেও আমরা পেনশনের সুবিধা পাচ্ছি, আমরা গ্র্যাচুইটি তো পাচ্ছি, উপরন্তু আমাদের যেটা হচ্ছে যে তোমার পেনশন মানে হচ্ছে ফুল পেনশন, সেটা আফটার 20 ইয়ার্স আমরা শিওরিটি পাচ্ছি, মানে হচ্ছে সিকিউরিটি এখানে অনেক স্ট্রং। যদি এনপিএস বলো তাহলে সেটা মার্কেটের অ্যাকর্ডিং টু মার্কেট সেটা আপ ডাউন হতে পারে, মানে এই টাকাটা ঠিক এক্স্যাক্টলি 30 বছর পরে কত টাকা এসে থামবে সেটা আমরা কেউই জানি না। তো সেক্ষেত্রে একটু ইনসিকিউরিটি আছে যে আমি ঠিক এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটা পাবো কি পাবো না সেটা আমরা জানি না। উপরন্তু আমাদের পেনশনের ব্যাপারটা আমরা পাচ্ছি না, কিন্তু যেহেতু এতটা অ্যামাউন্ট একটা তোমার অ্যাকাউন্টে সঞ্চিত হবে তাই তার কিছুটা ইন্টারেস্টও তুমি পাবে। তো সেক্ষেত্রে পেনশনও ঠিক এক্স্যাক্টলি কতটা পাচ্ছ সেটাও বলা যাচ্ছে না, মানে পার মান্থ তুমি কতটা ইন্টারেস্ট পাচ্ছ সেটাও বলা যাচ্ছে না। তো এক্ষেত্রে লেস দ্যান ওপিএস এনপিএস মোটামুটি স্টেবল। আর যদি ইউপিএস এর কথা বলো তাহলে আমি এটার সাথে একেবারেই যেতে আগ্রহী নই, মানে এখনো অবধি যেটুকু আমরা জানতে পেরেছি পিডিএফ, মানে যেটুকু পিডিএফ আমাদের কাছে প্রকাশ হয়েছে, যেটুকু গভর্নমেন্ট নির্দেশ দিয়েছেন সেটুকু দেখে যেটুকু জানতে পেরেছি, তো তাতে ওপিএস আমাদের জন্য একেবারেই লাভজনক নয়। সেক্ষেত্রে তোমাদের একটু ভেবে দেখতে হবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কোন স্কিমের সাথে যেতে চাও এবং কোন স্কিমটা তোমাদের কাছে বেটার মনে হচ্ছে। চলো বাই। ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট যদি কেউ ইউপিএস এর আন্ডারে করে তাহলে 25 বছর পর থেকে তার পেনশন স্টার্ট তো হয়ে যাবে, কিন্তু তোমরা পেনশন হাতে পাবে একমাত্র 60 বছর পরেই, মানে তোমাদের এজ যখন 60 বছর হয়ে যাবে তারপর থেকেই তোমরা পেনশনটা পেতে শুরু করবে, কিন্তু এলিজিবল হয়ে যাবে 25 বছরের পরেই। তো এখানেও গভর্নমেন্টের একটা বিশাল বড় ষড়যন্ত্র, মানে যদি কোনো মানুষ তার শারীরিক অসুস্থতার কারণে বা কোনো পারিবারিক প্রবলেমের জন্য ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে নেয় তাহলে 25 বছর পরে থেকে সে পেনশনের জন্য এলিজিবল তো হয়ে যাবে, কিন্তু সে পেনশনটা হাতে পাবে একমাত্র তার যখন 60 বছর বয়স হবে তখনই। তো এই যে ইনফরমেশনটা এটা আমি তোমাকে ওই আগের ভিডিওতে দিতে পারিনি, তাই আমি এটা যোগ করে দিলাম। তো এই ব্যাপারেও তোমরা একটু ভেবে দেখো যে কতখানি বড় ধোঁকা আমাদের এমপ্লয়ীদের সাথে গভর্নমেন্ট করছেন এই ইউপিএস নামক স্কিমটা লঞ্চ করার পর।